হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অন্তরা কেমন আছেন? হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বললাম কেমন আছেন? জি স্যার, ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বাকিরা কোথায়? স্যার মেবি জয়েন হইতেছে স্যার, তামিম জয়েন হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তামিম কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তামিম, আপনাদের ব্যাচে সবাই কি জি সুইটের মেইল আর আইডি পাইছেন, পাসওয়ার্ড? স্যার আমার জানা মতো সবাই পাইছে, বাট আজকে শুনলাম সৌরভ প্রতীক প্রতীক নাকি পাইনি। প্রত্যেকটা আমি দিয়ে দিয়েছি। সকালে তো আপনারা জি সুইটে ক্লাস করেছেন না? জি স্যার। ইনশাআল্লাহ আমারও নেক্সট ক্লাস থেকে আপনারা জি সুইটেই করতে পারবেন। আপনারা তো অলরেডি শিখে গিয়েছেন কিভাবে জি সুইটের ক্লাসে জয়েন করতে হয়। জি স্যার। ওইটা কি এর চাইতে আরো ভালো মনে হয়েছে না প্ল্যাটফর্মটা? জি স্যার, সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো স্যার। যাক, ভালো হয়েছে। অলরেডি অনেকেই শুরু করে দিয়েছে, তা আমি আজকে পর্যন্তই রাখলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকেই আমরা জি সুইটে শিফট করব। জি স্যার। বাকিরা কোথায়? গৌরহরি, অন্তরা, কুন্দ? স্যার ওরা আসতেছে, অনলাইনে আছে। স্যার আমি তো আছি। প্রতীক, সকালে কি ক্লাসে জয়েন করতে পারছিলেন? আপনি তো আইডি পাসওয়ার্ড পান নাই। প্রতীক? জি স্যার, পারছিলাম। কিভাবে পারলেন? জানি না স্যার, হঠাৎ কেমনে জানি স্যার ঢুকছি অন্য স্যার। অ্যাকাউন্ট দিয়ে ঢুকছে। অন্য অ্যাকাউন্ট দিয়ে হয়তো ঢুকছি। আচ্ছা আচ্ছা, গেল এটা। কিন্তু সবাই পাইলে আপনারটা আমার দেওয়া হয় নাই কেন? আপনি কি আপনার নাম আইডি কমেন্ট বক্সে লিখেন নাই? জি স্যার, দেখছি। লিখলে কেন পাইলেন না? সবাইকে তো দিলাম, আপনারটা মিস হইলো। জি স্যার, আমি তো লিখছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। এই হচ্ছে অবস্থা। যারা যারা নক করছে আমি সবাইকে দিয়েছি, কিন্তু যারা নক করে নাই তাদেরকে আমি ইচ্ছা করেই দেই নাই, ইচ্ছা করেই। স্যার হ্যাঁ বলেন। প্রবলেম ছিল। বলেন। প্রবলেমটা হচ্ছে যে আপনি যে এই 4টা ম্যাথ দিছিলেন স্যার অ্যাসাইনমেন্টের জন্য, এখানে 1 আর 2 নাম্বারটা করা হয়েছে, ইজি আছে, কিন্তু 3 আর 4 নাম্বারটার মধ্যে যে ক্যাশ ফ্লো দেওয়া আছে ওটা কিভাবে, মানে কোন জায়গা থেকে স্টার্ট করব এটাই বুঝতেছি না। ডিরেক্ট সেলস রেভিনিউ থেকে শুরু করবেন, ডিরেক্ট সেলস রেভিনিউ থেকে শুরু করবেন। খেয়াল করে দেখেন, চ্যাপ্টার 2 না নাকি? না, চ্যাপ্টার 1। হ্যাঁ, চ্যাপ্টার 1। খেয়াল করে দেখেন আপনার বইয়ে যে অঙ্কটা করে দেওয়া আছে সেটা খেয়াল করেন। কই থেকে শুরু হইছে? সেলস থেকে শুরু হইছে না? হ্যাঁ, সেলস থেকেই। ক্যাশ ফ্লো সবসময় সেলস থেকে শুরু করবেন। কথা কি বুঝা গেছে? সেলস রেভিনিউ থেকে শুরু করবেন। স্যার এইটা বইয়ের যেমন 14 পেজে যেটা দেওয়া আছে এটা কি এই ফরম্যাটে করব নাকি একদম আমরা হুবহু সেম ফরম্যাট, হুবহু সেম ফরম্যাট, ওইটার থেকে এই অঙ্কগুলি আসছে। স্যার ক্যাশ ফ্লো তো যে নাজমুল স্যার যে করাচ্ছে যে অপারেটিং যে এইগুলা ওইগুলা যে চেঞ্জেস গুলা বের করতে হবে, এগুলা বের করতে হবে না? চেঞ্জেস গুলি তো আছে, এই যে দেখেন মাইনাস চেঞ্জেস ইন অ্যাকাউন্ট রিসিভেবল বের করছে না? এখানে করছে তো। মানে স্যার মেইন কথা হইতাছে স্যার, সোজা কথা আমাকে ক্যাশ ফ্লো জিনিসটাই প্যাস লাগে, মানে গুড়ার থেকে স্যার আমাকে জিনিসটা প্যাস লাগতেছে। এক জায়গায় একরকম, অন্য জায়গায় অন্যরকম, কেমন জানো স্যার, সোজা কথা স্যার বুঝতেছি না এই ক্যাশ ফ্লো জিনিসটা। আচ্ছা আচ্ছা, কিন্তু স্যার আপনি যে 14 নম্বরে যা যা বুঝাইছেন ওদিন ক্লাসে, ওগুলো আমি আবার বুঝতে পারছি। একদম হুবহু এইটা যা ওইটাও তা, হুবহু এটা যা ওইটাও তা। খেয়াল করে দেখেন এখানে ডিডাক্টেবল আইটেমগুলি মাইনাস দেওয়া আছে, আর যেগুলি অ্যাড করতে হবে সেটা প্লাস দেওয়া আছে। পেজ নাম্বার 14 এ যান। গেছি স্যার। সবাই কি গিয়েছেন? জি স্যার। ওকে, দেখেন তো ডিডাক্টেবল আইটেমগুলি মাইনাস দেওয়া আছে। চেঞ্জ ইন অ্যাকাউন্টস রিসিভেবল পাইছেন? পাইছেন? এখানে চেঞ্জ ইন অ্যাকাউন্ট রিসিভেবল আসলে কিছু ছিল, জিরো ছিল না? জি স্যার। এই জন্য মাইনাস কিছু হয় নাই। পরেরটাতে চেঞ্জ ইন অ্যাকাউন্টস পেয়েবল আসলে কিছু ছিল, জিরো ছিল, এই জন্য আমরা মাইনাস কিছু দেই নাই। প্লাস চেঞ্জ ইন ইনভেন্টরি,
কিছুই ছিল না। এই জন্য আমরা কিছু যোগ বিয়োগ করি নাই। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। কথা কি, তাহলে আপনার অঙ্কে যদি থাকে তাহলে আপনি যোগ বিয়োগ করবেন। স্যার আমরা যদি এই ফরম্যাটটা না করে আমরা যদি ওই ফরম্যাটে করি তাহলে হবে না? যে কোনো ফরম্যাটে করলেই হবে। আমি বুঝছি না, স্যার করাচ্ছে ঠিক হচ্ছে আছে। আপনাদেরকে ওই যে প্রিন্সিপাল অফ ফিনান্সের বইয়ে যে অঙ্কটা মানে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটটাতে করাচ্ছে। ওই ফরম্যাটটাতে করাচ্ছে, প্রত্যেকটা যোগ বিয়োগ ধরে 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 করাচ্ছে, এই তো জি স্যার। একই জিনিস। ওই বইটাতে ওইটা উনি করাচ্ছে হচ্ছে কি, কোন সাবজেক্টটা করাচ্ছে আপনাকে? ফাইনান্সিয়াল অ্যানালিসিস। অ্যানালাইসিস। ফ্যান্টাস্টিক। তাহলে উনি পড়াচ্ছে হচ্ছে কোন কার বইটা পড়াচ্ছে? এই গ্যারিসনের বই থেকে পড়াচ্ছে? না, মানে কায়েসুর বই থেকে বয়সটা পড়াচ্ছে। ঠিক নাই। একটা স্লাইড থেকে স্যার পড়াইতেছে। বুঝতে না পারছি। স্যার, 3টা বইয়ের কম্বিনেশনে পড়াতেছে। কায়েসুর বই পড়াবেন, ওই স্লাইডে কি জি কম্বিনেশন? স্যার। গ্যারিসনের বই পড়াবেন, আর স্যারের একটা ওই যে ওই সাবজেক্টের হ্যালো। রিলেভেন্ট একটা বই আছে, ওই বইটা পড়াবেন। আমি তো জানি স্যার কোনটা থেকে পড়াচ্ছেন। বুঝতে পারছি, তিনটা বই একই জিনিস। ক্যাশ ফ্লো সারা মানে দুনিয়াতে যত বই আছে ঘুরে ফিরে সবাই একই ফরম্যাট ইউজ করে। ইনফ্যাক্ট আমি আপনাদেরকে বলে দেই, আপনারা যে প্রিন্সিপাল অফ ফিনান্স ব্রিংহামের বই পড়ছেন না? হুম। ব্রিংহামের বই পড়ছেন না? ওইখানে রেশিও ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস একটা চ্যাপ্টার আছে, পাইছেন? ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, ওই যে রেশিও অ্যানালিসিস যে চ্যাপ্টারটা আমি পড়াইছি, মনে আছে? জি স্যার। ওই চ্যাপ্টারটাতে যারা দেখেন ওইখানেও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা আছে, একই জিনিস। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আপনারা কি স্যারের ফরম্যাটটা পারবেন? জি স্যার। তাহলে ওই ফরম্যাটটাতেই করেন। গৌরহরি, স্যার আমি একটু সময় নিয়ে দেখতে পড়তে হইব তো স্যার, আমি দুটোটাই পেস লাগছে স্যার, আমি আচ্ছা আপনি চেষ্টা করেন। বাকিদের কি অবস্থা আমাকে একটু বলেন। বাকিদের কি অবস্থা? কুন্ডু, আপনি কি করতে পারছেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট? স্যার অ্যাকচুয়ালি আমি এখনো ধরি নাই স্যার, আমি একটু অসুস্থ তো করতে পারি না এখনো। আচ্ছা, এখন আগে তো ধরতে হবে, ধরলে বুঝতে জি পারবেন স্যার, যে মানে আপনার। স্যার রিডিংটা পড়ছি বাট ম্যাথ গুলো এখনো ধরি নাই। হ্যাঁ হ্যাঁ, আগে অঙ্ক করতে হবে। করতে গেলে যেমন গৌরহরি এখনো করে নাই, গৌরহরি জি বুঝতে স্যার। পারতেছে না। আপনাকে তো আগে জি স্যার, এর করতে জন্য হবে। আমি বলে দিই। হ্যাঁ, আগে অঙ্ক করতে হবে, করলে তারপর আপনি বুঝবেন কোন জায়গায় আপনার প্রবলেম হচ্ছে, কোন জায়গায় প্রবলেম হচ্ছে না। আচ্ছা, এবার একটু চলে আসেন হচ্ছে পেজ নাম্বার 33 তে। স্যার হুম, স্যার একটা কোশ্চেন ছিল। শিওর, বলেন। স্যার ডিফার্ড ট্যাক্সটা কি অপারেটিং, মানে অপারেটিং ক্যাশ ফ্লোতে যায়? অপারেটিং ক্যাশ ফ্লোতে যাবে। স্যার এটা রিজনটা কি, মানে ডিফার্ড ট্যাক্সটা? ডিফার ট্যাক্স কথাটা হচ্ছে আপনি ট্যাক্সটাকে ডিফার করে দিচ্ছেন, সোজা কথা। এই বছরের ট্যাক্সটা আপনি সামনের বছর নিয়ে ঢুকায় দিচ্ছেন। যেমন ধরেন আমি আপনাদেরকে একটা মজার গল্প বলি, এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে না? জি স্যার। কোরবানির ঈদ আসতেছে তো। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, প্রত্যেক জুলাই মাসে সরকারি কর্মচারীরা একটা ইনক্রিমেন্ট পায়। কথা কি বোঝা যাচ্ছে? মানে জি প্রত্যেক স্যার। জুলাইয়ের শেষ হইলে তাদের একটা ইনক্রিমেন্ট পায়। এখন এই ইনক্রিমেন্টটা যদি ঈদটা হয় অগাস্টে, তাহলে তারা ইনক্রিমেন্টটা পাবে, আর যদি ঈদটা জুলাইতেই হয় তাহলে তারা ইনক্রিমেন্টটা পাবে না। এখন কথা হচ্ছে, ঈদ কি অগাস্টের 1 তারিখে হবে না জুলাইয়ের 30 তারিখে হবে? জুলাইয়ের 30 তারিখে হলে বোনাসটা ইনক্রিমেন্ট ছাড়া হবে, অগাস্টের 1 তারিখ হলে ইনক্রিমেন্ট সহ হবে। আপনি যদি মানে জাস্ট একদিন আগে পিছে হওয়ার কারণে ট্যাক্স পরের বছর পার করায় দিতে পারেন, তাহলে এই বছর আপনি প্রফিটটা বেশি দেখাইলেন। কথা কি বুঝাইতে পারলাম? জি স্যার। সিম্পল জিনিস, আর কিছু না। স্যার এটা তো লং টার্ম লাইবিলিটি না? ডেফিনেটলি লং টার্ম লায়াবিলিটি, 1 বছর পরে যায় দিচ্ছেন না। হুম। এবার একটু খেয়াল করে দেখেন, পেজ 33 তে আসেন। স্যার সাদিয়া আপু মেসেজ দিতেছে। কি মেসেজ দিচ্ছে? স্যার লিখছে স্যার ঢুকতে পারছি না। কেন? সবাই পারলে সে পারবে না কেন? একটু ভিডিওতে আসতে হবে। হ্যাঁ, লিখছে আইডি পাসওয়ার্ড দেন স্যার, আপনাকে মেনশনও করছে। তার মধ্যে ওই যে গ্রুপটা ওইটার মধ্যে মেসেঞ্জার গ্রুপটা। আবার ট্রাই করলেই তো হয়। আইডি পাসওয়ার্ড কেন দিতে হবে? আমি কি দেই নাই? জয়েন মিটিং।
সরাসরি লিংকে ক্লিক করেন। ওকে, আচ্ছা ঠিক আছে। ফ্যান্টাস্টিক। আমি এইমাত্র একটা জিনিস পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি পেয়ে গিয়েছি। কিভাবে হবে স্যার? আচ্ছা, এটা আমাদের একটা মিটিং হবে, মিটিং এর পর আমি তারপরে এটা আপনাদের সাথে ডিসক্লোজ করবেন? হ্যাঁ ডিসক্লোজ করব। যদিও আমাকে মেসেজটা পাঠানো হয়েছে, কিন্তু আমি মেসেজের ভিত্তিতে ডিসক্লোজ করব না, ঠিক আছে? এবং এটা হচ্ছে প্রফেশনালিজম, এটা হচ্ছে প্রফেশনালিজম, এটা আপনারাও মেনটেন করবেন। একটু ভিডিওতে আসতে হয় যে কষ্ট করে, একটু ভিডিওতে আসতে হয়। কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? প্লিজ। জি স্যার। আচ্ছা, আমরা অপারেটিং ক্যাশ ফ্লো, তারপর হচ্ছে ক্যাশ কনভার্সন পিরিয়ড, আচ্ছা এই দুইটা জিনিস লাস্ট ক্লাসে পড়েছি, ঠিক না? অপারেটিং সাইকেল, তারপরে ক্যাশ কনভার্সন পিরিয়ড, এগুলি লাস্ট ক্লাসে পড়ে আসছি না? ডেজ ইনভেন্টরিজ ইন হ্যান্ড, ডিএসও, ডিপিও, এগুলি পড়ে আসছি না? হ্যাঁ। এগুলি তো আমাদের মোটামুটি বোঝা গিয়েছে। বাসায় কি একটু প্র্যাকটিস করেছিলেন? জি স্যার, দেখছিলাম। ঠিক আছে, এবার চলে আসেন পেজ হচ্ছে 33 তে। প্লিজ ভিডিওতে আসতে হবে। যার ভিডিওতে আসতে সমস্যা সে ক্লাস থেকে লিভ করতে পারেন। আচ্ছা, খেয়াল করে দেখেন 33 পেজে আনলকিং ক্যাশ ফ্লো ফ্রম দা ক্যাশ কনভার্সন পিরিয়ড পাওয়া গেছে পেজ 33 তে। খেয়াল করে দেখেন এখানে তারা বলতেছে আমি যখন ক্যাশ কনভার্সন পিরিয়ডটা পাইছি, ক্যাশ কনভার্সন পিরিয়ডে আমি দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে অপারেটিং সাইকেল আর একটা হচ্ছে ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং, ঠিক না? জি স্যার। আমি কয়টা জিনিস পাইছি? একটা হচ্ছে অপারেটিং সাইকেল আর একটা হচ্ছে ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং, ঠিক না? অপারেটিং সাইকেলে আমি আবার দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে ইনভেন্টরিজ, একটা হচ্ছে ইনভেন্টরিজ কি ছিল? ডেজ ইনভেন্টরিজ হেল্ড, আর একটা কি ছিল? ডে সেলস আউটস্ট্যান্ডিং, ঠিক না? দুইটা জিনিস পাইছিলাম, একটা হচ্ছে ডেজ ইনভেন্টরিজ হেল্ড আর একটা হচ্ছে ডে সেলস DSO আউটস্ট্যান্ডিং, আরেকটা পাইছি ডিপিও মানে ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং। তার মানে ক্যাশ কনভার্সন পিরিয়ড এই জিনিসটাকে আমি যদি ভাঙাই, আমি সহজ ফর্মুলাটা পাই ডেজ ইনভেন্টরিজ হেল্ড প্লাস ডেজ সেলস আউটস্ট্যান্ডিং মাইনাস ডিপিও ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং। এবার একটু খেয়াল করে দেখেন, আমি প্রত্যেকটা জিনিসকে কিন্তু আলাদা আলাদা ভাবে আবার অ্যানালাইসিস করতে পারি, কারণ ক্যাশ কনভার্সন পিরিয়ডে প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা ভাবে ইমপ্যাক্ট আছে না? আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। মানে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার। জি স্যার। ঠিক আছে। না, আমার মনে হচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। যদি বোঝা যায় তো আমি যদি একটা ইনস্ট্রাকশন দেই তাহলে সেটা ফলো করা উচিত ছিল। তাহলে আমি এখনো 3 জন পাচ্ছি যে যারা ইনস্ট্রাকশন ফলো করতেছে না। তারা কি আদৌ ক্লাসে আছে? তারা আদৌ ক্লাসে আছে কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমরা আনলকিং ক্যাশ ফ্লো ফ্রম ক্যাশ কনভার্সন পিরিয়ডে মূলত এই কাজটাই করব, যে প্রত্যেকটা জিনিসকে আমি আলাদা আলাদা ভাবে অ্যানালিসিস করব। খেয়াল করে দেখেন এখানে তারা একটা কথা বলতেছে, সাপোজ দ্যাট কারেন্টলি ফার্ম হ্যাজ ক্যাশ কনভার্সন পিরিয়ড অফ 87 ডেজ। পাইছেন আপনারা বইয়ে? দেখেন তো। জি স্যার। আচ্ছা, এখন ডেজ ইনভেন্টরি সেল কতদিন আছে? ডেজ 50 days। 50 ডেজ। সবাই কি পাইছেন? জি স্যার। আচ্ছা, স্যার এখন আমি পাই নাই, কত পেজ? পেজ হচ্ছে 33। 33 আনলকিং ক্যাশ ফ্লো ফ্রম দা, এটা এই প্যারায় ডাবল সিপি। জি স্যার, পাইছি এবার। পাওয়া গিয়েছে? জি স্যার। ওকে, তাহলে 87 দিন আছে আমার ক্যাশ কনভার্সন পিরিয়ড। সেখানে আমার ডেজ ইনভেন্টরি সেল আছে 50 দিন। গৌরহরি পাইছেন? জি স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল করেন তো, তারা
এই ডেজ ইনভেন্টরিজ হেল্ড এটাকে কমায় আনতে যাচ্ছে। কতদিন কমায় আনতে চাচ্ছে? 5 days 5 ডেজ। তাহলে 50 দিন আছে, 5 দিন তারা কমায় আনতে চাচ্ছে। তাহলে কত দিনে তারা আনতে চাচ্ছে? 45 45 days। ফ্যান্টাস্টিক। এবার একটু খেয়াল করে দেখেন তো তাদের টোটাল স্যার কত পেজ স্যার? 33 পেজে 33 আনলকিং ক্যাশ ফ্লো ফ্রম দ্য সিসিপি। 33। আচ্ছা এবার দেখেন তো সেলস রেভিনিউ কত বের করছেন অভিজিৎ? সবাই কি বের করছেন? জি হুম। স্যার। জি স্যার বের করছি স্যার। 500 million 500 মিলিয়ন। কস্ট অফ গুডস সোল্ড কত? 40%। 40% অফ 40% রেভিনিউস। হ্যাঁ 40% অফ দা সেলস রেভিনিউ। তাহলে আমি কয়টা জিনিস পাইলাম? কোম্পানির ক্যাশ কনভার্সন পিরিয়ড হচ্ছে 87 দিন, তার ডেজ ইনভেন্টরিজ হেল্ড হচ্ছে 50 দিন, তার এই 50 দিন থেকে সে 5 দিন কমায়া 45 দিনে আনতে চায়। এখন তার টোটাল সেলস রেভিনিউ হচ্ছে 500 মিলিয়ন, তার কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 40%। এতটুকু পর্যন্ত কি 40%। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা হুম। এবার একটু খেয়াল করে দেখেন, এটা যদি সে আনতে চায় ডেজ ইনভেন্টরিজ ইন হেল্ড এটা যদি কমে, তাহলে তার ব্যবসায় কি অতিরিক্ত টাকা ইনভেস্ট করতে হবে না ব্যবসা তাকে টাকা জেনারেট করে দিবে? স্যার আরেকবার বলেন। স্যার টাকা বুঝলাম জেনারেট না। করবে। কথাটা বুঝেন। যদি ডেজ ইনভেন্টরিজ ইন হেল্ড এটা কমে আসে, তাহলে কি অতিরিক্ত টাকা ইনভেস্ট করতে হবে নাকি ব্যবসা তাকে আরো টাকা জেনারেট করে দিবে? টাকা জেনারেট করে স্যার, দিবে। generate সিম্পল জিনিস, কারণ আমার ইনভেন্টরিটা আরো কম দিন আমার হাতে পড়ে আছে, ঠিক না? হুম। আচ্ছা আমরা সবাই ডিআইএইচ এর একটা ফর্মুলা জানি না? জানি তো, জানি না কি ফর্মুলা ছিল? ইনভেন্টরি ডিভাইডেড বাই এভারেজ কস্ট অফ average গুডস cost সোল্ড, of goods sold। ঠিক না? হুম। আচ্ছা এবার আমরা দেখব ইনিশিয়ালি 50 দিন যখন ছিল তখন আমার ইনভেন্টরি কত টাকার ইনভেন্টরি লাগতো, ঠিক না? এখন তারা ইনভেন্টরির পরিমাণটা কি আমাকে বলে দিছে না? জি স্যার। গরহরি ইনভেন্টরির পরিমাণটা কি বলে দিছে? না। না না বলে দিছে, দেখেন ভালো করে। বুঝলি? সরি, স্যার ইনভেন্টরি বলে নাই পরিমাণ তো। বলে নাই, ইনভেন্টরি না, বলে নাই। করতে হবে। কস্ট অফ গুডস সোল্ড কি আমাকে বলে দিছে? হ্যাঁ স্যার হ্যাঁ, 40%। 40% of revenue। ফ্যান্টাস্টিক। তাহলে হচ্ছে আমার ডিআইএইচ ইকুয়াল টু 50 ইজ ইকুয়াল টু ইনভেন্টরি কারেন্ট, বর্তমানে আমার কত টাকার ইনভেন্টরি আছে, ডিভাইডেড বাই এভারেজ কস্ট অফ গুডস সোল্ড। এভারেজ কস্ট অফ গুডস সোল্ড কি? কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই 365। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? পেজ 34। জি স্যার। এতটুকু পর্যন্ত কি বোঝা গিয়েছে? জি জি স্যার। স্যার। আচ্ছা কত আসছে দেখেন তো? স্যার 27 লাখ। 27 কোটি। হ্যাঁ না না, দেখেন তো হ্যাঁ হ্যাঁ 27 কোটি 39 লাখ 72 না, হাজার 2 কোটি এই 73 লাখ। 2,73 লাখ 97,260। 2 কোটি 73 লাখ। 2 কোটি এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? হুম। ক্যালকুলেশনটা কি সবাই করতে পারবেন? সাব্বির ক্যালকুলেশনটা করতে পারবেন? সাব্বির এই ক্যালকুলেশনটা কি করতে পারবেন? মিউট অপশনটা অন করেন সাব্বির। স্যার হ্যাঁ স্যার আমি এই জায়গাটা খেয়াল করে নি স্যার, এই যে 20 মিলিয়ন টাকাটা কোথায় 365 এর উপরে টাকাটা কোথা থেকে আসছে? আপনার টোটাল সেলস কত ছিল? সব কেউ কথা বলবেন না, ওকে বুঝতে দেন। আপনার টোটাল সেলস কত ছিল? লাস্ট পেজে 500 মিলিয়ন। 500 মিলিয়ন। হ্যাঁ হ্যাঁ আপনার কস্ট অফ গুডস সোল্ড কত ছিল? এটা 40%। তাহলে 500 মিলিয়নের 40% হচ্ছে এইটা। ও আচ্ছা বোঝা গেছে? জি স্যার। জরুরি যে জায়গায় প্রবলেম হবে সাথে সাথে বলে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভিতরে কিছু রাখবেন না। আচ্ছা এবার দেখেন, আমি যখন 5 দিন কমায় দিব, তাইলে ওই 50 এর জায়গায় নতুন আমার যে টার্গেট ইনভেন্টরি হবে সেখানে 50 এর জায়গায় কত দিন হবে? 45। 45। দেখেন তো আমার ইনভেন্টরির যে হেল্ড ছিল সেটা টোটাল ইনভেন্টরির ভ্যালুটা কমছে না বাড়ছে? কমছে। কত কমছে। হইছে? কত হইছে? 2 কোটি 2 কোটি 43 লাখ। 2 কোটি 43 লাখ। 46 লাখ তাহলে 57,533। আগে লাগতো 2 কোটি 73 লাখ, এখন লাগতেছে 2 কোটি 46 লাখ। কম লাগতেছে না বেশি লাগতেছে? কম কম লাগতেছে। তার মানে এই টাকাটা ব্যবসা আপনাকে অতিরিক্ত জেনারেট করে দিচ্ছে, ঠিক না? জি তাহলে স্যার। কত টাকা ব্যবসা আপনাকে জেনারেট করতেছে?
স্যার 27,39,726। সুপার। এই 27 লাখ আমি কিভাবে পাইলাম? ওই যে মাইনাস করে মানে 45 ডেজ এখান থেকে মাইনাস করছে, মানে 50 ডেজ থেকে 45 মাইনাস করছে আর কি। আপনারা সবাই কি এটা বুঝতে পারছেন? জি স্যার। আপনারা তো আমার চেয়েও ভালো ফাইন্যান্স বুঝেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন আমার কিচ্ছু করতে হয় না, আপনারাই বুঝছেন। এই জন্য আমি একটা কথা বলি, যদি কেউ বেসিক বুঝে ফাইন্যান্সের থিওরি যদি কেউ বুঝা যায়, ফর্মুলাটা যদি কেউ বুঝা যায়, ফাইন্যান্সের ম্যাথ করা হচ্ছে পানি ভাত। ফাইন্যান্সের ম্যাথ করা হচ্ছে পানি ভাত, কারণ এই ম্যাথগুলি আপনাকে সফটওয়্যারই সমাধান করে দিবে। তো আপনাকে জাস্ট ইন্টারপ্রিটেশনটা জানতে হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি শুধুমাত্র একটা জিনিসের ইম্প্যাক্ট দেখলাম, যে ডেজ ইনভেন্টরি সেল যদি আমি কমায় দেই, তাহলে ব্যবসা আমাকে অতিরিক্ত টাকা জেনারেট করে দিচ্ছে, কারণ ডেজ ইনভেন্টরি সেল যদি আমি কমাইতে পারি, আমার ক্যাশ কনভার্সন পিরিয়ডটা কমে যাচ্ছে, ঠিক না? কমে যাচ্ছে না? ঠিক জি স্যার। একইভাবে আমি যদি ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং বাড়াই দিতে পারি, তাইলেও ব্যবসা আমাকে অতিরিক্ত রিটার্ন জেনারেট করে দিচ্ছে, ঠিক না? তাতেও আমার ক্যাশ কনভার্সন পিরিয়ড কমে যাবে। আবার আমি যদি ডেজ সেলস আউটস্ট্যান্ডিংটা কমায় আনতে পারি, তার ইম্প্যাক্টও কি হবে? ক্যাশ কনভার্সন পিরিয়ড কমে যাবে, সেটাও আমাকে এডিশনাল ফান্ডিং দিবে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমি শুধুমাত্র একটা জিনিসকে আলাদাভাবে অ্যানালিসিস করছি, বাকি দুইটাকেও কি চাইলে আলাদাভাবে অ্যানালিসিস করতে পারি না? হ্যাঁ, ওইটা আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম, ওটা আপনারা করবেন। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। এবার আসেন পরবর্তী পেজে যাই আমরা। ক্যাশ কনভার্সন পিরিয়ড এন্ড দ্য ফার্মস ভ্যালু। আমি একটু শেয়ারে যাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখা যাচ্ছে স্ক্রিনটা? একদম ক্লিয়ার স্যার। ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এই যে ক্যাশ কনভার্সন পিরিয়ডটা আমি করলাম, ক্যাশ কনভার্সন পিরিয়ডটা একদম প্রথম লাইনে দেখেন বলা আছে ইটস এ কম্বিনেশন অফ অপারেটিং সাইকেল এন্ড ডিপিও, ঠিক না? ক্যাশ কনভার্সন সাইকেলটা কি? ইটস এ কম্বিনেশন অফ অপারেটিং সাইকেল এন্ড ডিপিও। এখন আমি বললাম অপারেটিং সাইকেল ইজ এ কম্বিনেশন অফ days inventories held and day sales outstanding, তার মানে ডিআইএইচ এবং ডিএসও এই দুইটার কম্বিনেশন হচ্ছে আপনার অপারেটিং সাইকেল। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, বাকি রইলো কি আরেকটা জিনিস হচ্ছে ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং। এখন একটু খেয়াল করে দেখেন, আমি দুইটা জিনিসের মধ্যে একটু কাজ করব, দুইটা জিনিস নিয়ে আমি কাজ করব। এই দুইটা জিনিস হচ্ছে বেসিক্যালি ডেজ ইনভেন্টরি সেলড আর ডিএসও। ডেজ ইনভেন্টরি সেলড আর কি ডিএসও, তার মানে আমি অপারেটিং সাইকেলটা নিয়ে কাজ করব। খেয়াল করে দেখেন, আমি যদি ডিএসও কে বাড়ায় দেই, আমি যদি ডে সেলস আউটস্ট্যান্ডিং কে বাড়ায় দেই, তাহলে আমার টাকা কি তাড়াতাড়ি কালেক্ট হচ্ছে না দেরিতে কালেক্ট হচ্ছে? তোমার যা নেওয়া নিয়ে নাও। আমার টাকাটা দেরিতে কালেক্ট হচ্ছে। আচ্ছা, দেরিতে যদি আমার টাকা কালেক্ট হয়, তাহলে আমাকে কি আসলে আমি বেশি টাকা পাচ্ছি না কম টাকা পাচ্ছি? কম টাকা পাচ্ছি বেসিক্যালি, কারণ টাইম ভ্যালু অফ মানির কারণে আমার টাকার ভ্যালুটা কমে যাচ্ছে, ঠিক না? জি স্যার। আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, এই টাকাটার যদি একটা ইন্টারেস্ট পিরিয়ড থাকে, কারণ এই টাকাটা তো আমি ধার করে আনছি, ঠিক না? আমি এই টাকাটা ধার করে আনছি, এই টাকাটা আমাকে ফেরত দিতে হবে। হ্যাঁ, এই টাকাটা আমাকে ফেরত দিতে হবে। এখন টাকা যদি আমি দেরিতে পাই, তাহলে অতিরিক্ত, মনে করেন আমি 30 দিন পরে টাকা পাইতাম, এখন আমি 35 দিন পর টাকা পাচ্ছি। এই টাকাটার যদি একটা ইন্টারেস্ট রেট থাকে বা একটা মানে ইন্টারেস্ট রেট থাকে 3%, তাহলে আগে আমার 30 দিনের জন্য ইন্টারেস্ট খরচ হইতো, এখন কত দিনের জন্য ইন্টারেস্ট খরচ হচ্ছে? 35 দিনের জন্য। তার মানে এই 3% আগে আমার 30 দিনের জন্য দিতে হইতো, এখন 35 দিনের জন্য দিতে হচ্ছে। তাহলে আমার খরচটা কি বাড়তেছে না কমতেছে? খরচ বাড়লো। আমার যদি খরচ বাড়ে, আবার বলি, মনে করেন আগে আপনার ডিএসও ছিল 30 দিন, 30 দিনের পর আপনি টাকা পাইতেন, এখন আপনি ডিএসও বাড়াইছেন, 35 দিন হয়েছে, ঠিক না? এই যে টাকাটা আপনি 30 দিন পরে পাইতেন, এই টাকাটার একটা অপরচুনিটি কস্ট আছে না, বা একটা ইন্টারেস্ট আছে না? জি স্যার। ইন্টারেস্টটা ধরলাম 3%। কত পার্সেন্ট ধরলাম? 3%। আচ্ছা, তার মানে এই 3% আগে 30 দিনের জন্য কাউন্ট হইতো,
এখন কত দিনের জন্য কাউন্ট হচ্ছে? 35 দিন 35 জন্য। দিন। 30 দিনের তাহলে জন্য। আপনার খরচটা কি বাড়লো না কমলো? স্যার স্যার বাড়ছে। বাড়লো। বাড়ছে। তাহলে আপনার ইনফ্লো কি বাড়ছে না কমছে? কমছে। ফ্যান্টাস্টিক, ব্রেন কাজ করতেছে, বোঝা যাচ্ছে, বুঝছেন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আপনি যে ডিএসও বাড়ায় দিলেন, আপনি যে ডিএসও ওরে আল্লাহ রে, মাগো মামা, এত জোরে হর্ন কই মারলো? স্যার অভিজিৎ গোভাষার লগে আবার হর্ন মারতেছে। স্যার আপনি তো জানেনই আমার মিউট করা থাকে সবসময়, কথা বলা স্যার আমি আনমিউট করে রাখি স্যার। আচ্ছা, আমার কান ফাইটা গেছে এমন একটা অবস্থা। আমার বাসার আশেপাশে স্যার এমন কোনো Please, রোডও নাই। থামেন, আমি আপনারা বলিনি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, ডিএসও যে আপনি বাড়ায় দিলেন, এতে কাস্টমাররা কি হ্যাপি হবে না আনহ্যাপি হবে? হ্যাপি হইব স্যার। হ্যাপি হবে। Happy তাহলে হইবো, স্যার। আপনার সেলস কি বাড়লো না কমলো? সেলস বাড়লো। বাড়লো। সেলস বাড়লো। বাড়লো। এবার একটু খেয়াল করে দেখেন, সেলস যদি বাড়ে, আপনার ডেজ ইনভেন্টরি হেল্ড এই সময়টা কি বাড়ছে না কমছে? বাড়ছে। নো, ডেজ না স্যার, ইনভেন্টরি কমছে এটা। হেল্ড কমছে, কারণ ইনভেন্টরি আপনার হাতে কম দিন থাকে। আচ্ছা বলেন তো, ডেজ ইনভেন্টরি হেল্ড যদি আপনার কমে, এবার যদি আপনি অপরচুনিটি কস্ট হিসাব করেন, অপরচুনিটি কস্টটা কি বাড়ছে না কমছে? কমছে। কমলে স্যার বাড়ছে। অপরচুনিটি কস্ট কস্ট কমে গেছে স্যার। কমছে, কারণ ইনভেন্টরি এখন কম থাকে। তার মানে দুইটার কিন্তু ভাইস ভার্সা রিলেশন। আপনি যদি ডে সেলস আউটস্ট্যান্ডিং বাড়ায় দেন, আপনার ইন্টারেস্ট এক্সপেন্ডিচার বাড়তেছে, কিন্তু আপনার ডেজ ইনভেন্টরি সেলডে যায় সেটা আবার কমায় দিচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? জি কথা কি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এবার একটু খেয়াল করে দেখেন, আমি বলছি আমি জাস্ট অপারেটিং সাইকেল নিয়ে কাজ করব। তো অপারেটিং সাইকেলে এই দুইটা জিনিসই ছিল। এখন আপনাকে হিসাব করতে হবে যে আপনার যে ডে সেলস আউটস্ট্যান্ডিংটা বাড়াইছেন, এখানে আপনার কস্ট বেশি ইনকার হচ্ছে, নাকি আপনার যে সেভিংস হচ্ছে ডেজ ইনভেন্টরি সেলডে সেইখানে সেভিংস বেশি হচ্ছে? আপনি যদি দেখেন আপনার সেভিংস এর চাইতে কস্ট বেশি হচ্ছে, তাইলে এটা কি আপনার জন্য অ্যাট্রাকটিভ কোনো ফর্মুলা হবে? নো স্যার। না। কথা কি বোঝা যাচ্ছে? আপনি কম্পেয়ার করতেছেন আপনার কি কস্ট বাড়তেছে না বেনিফিট বাড়তেছে। আপনি যদি দেখেন আপনার কস্ট বাড়তেছে, তাহলে এটা আপনার জন্য অ্যাট্রাকটিভ না। কিন্তু আপনি যদি দেখেন যে কস্টের চাইতে আপনার বেনিফিট বেশি, তাহলে ডেফিনেটলি এটা আপনার জন্য অ্যাট্রাকটিভ। জি স্যার। আচ্ছা, এখন কোন একটা জিনিসের আমরা কস্ট এবং বেনিফিট অ্যানালিসিস করি কি দিয়ে? কস্ট এবং বেনিফিট অ্যানালিসিস করি কি দিয়ে? দেখেন তো একটু চিন্তা করে, যে কোন একটা প্রজেক্ট আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, সেই ডিসিশনটা আপনি কিসের ভিত্তিতে নিতেন? স্যার ওইটার আউটকাম কি আসতেছে? এই আউটকামটা আপনি কিভাবে অ্যানালিসিস করতেন? স্যার রিস্ক আর রিটার্ন। নো, প্রজেক্ট কখনো রিস্ক এন্ড রিটার্ন দিয়ে করতে স্যার পিএমটি ম্যাথ না। স্যার নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি। ফ্যান্টাস্টিক, NPV একদম সুপার, একদম তীর পয়েন্টে লাগছে। কোন একটা প্রজেক্ট আপনাকে কি পরিমাণ বেনিফিট দিচ্ছে এবং কি পরিমাণ খরচ জেনারেট করতেছে, ইনফ্লো থেকে যখন আউটফ্লোটা বাদ দিয়ে দিতেন, বাদ দিয়ে দিই তখন আমরা তখনই আপনি নেট প্রেজেন্ট ভ্যালু পেয়ে যেতেন। তার মানে প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো থেকে আপনি যখন প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লোটা বাদ দিয়ে দিতেন, সেই তখনই আপনি নেট প্রেজেন্ট ভ্যালু পেয়ে যেতেন। কথা কি বোঝা যাচ্ছে? জি এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি স্যার। তাইলে আমি কি বললাম, যে আমি যখন পেয়েবল করব, পেয়েবল পিরিয়ডটা আমি যত ডেফার করতে পারি, আমার ইনফ্লো তত বাড়তেছে, মানে সরি আমার আউটফ্লো তত কমতেছে। আবার বলতেছি, পেয়েবল পিরিয়ডটা আমি যত ডেফার করতে পারি, আমার আউটফ্লো তত কমতেছে। কিন্তু ডে সেলস আউটস্ট্যান্ডিং আমি যত বাড়াবো, আমার ইনফ্লো তত কমতেছে। এখন ডে সেলস আউটস্ট্যান্ডিং আমি যত বাড়াচ্ছি, আমার ইনফ্লো কমতেছে, পাশাপাশি আমার ডেজ ইনভেন্টরি সেল যেটা, সেটাও কমতেছে, সেখানে আমার একটা সেভিংস হচ্ছে। এখন আমাকে একটা ট্রেড অফ করতে হবে যে আমাকে কি পরিমাণ সেভিংস হচ্ছে আর কি পরিমাণ কস্ট জেনারেট হচ্ছে। এই দুটার মধ্যে ট্রেড অফ করে যদি দেখি আমার কস্টের চাইতে বেনিফিটের পরিমাণ বেশি, তাহলেই আমি আমার নতুন পলিসিটা অ্যাকসেপ্ট করব। আর যদি দেখি আমার কস্টের চাইতে বেনিফিটের পরিমাণ কম, তাহলে আমি আমার নতুন পলিসিটা অ্যাকসেপ্ট করব না। সাধারণত এটা আমরা এনপিভি টেকনিকের মাধ্যমে করি। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি জি স্যার। ফ্যান্টাস্টিক। এবার একটু খেয়াল করে দেখেন, এনপিভি যখন আমরা বের করি তখন আমাদের একটা ডিসকাউন্ট রেট লাগে না? জি স্যার। ফ্যান্টাস্টিক। আমরা এখানে সেই ডিসকাউন্ট রেটটাকে বলবো অপরচুনিটি কস্ট। কি বলবো?
অপরচুনিটি cost. অপরচুনিটি কস্ট। তার মানে হচ্ছে আমি যখন আমার সেভিংসটা মনে করেন আমি যখন আমার ডে সেলস আউটস্ট্যান্ডিং হিসাব করব তখন আমি আমার এই অপরচুনিটি কস্টটাকে কনসিডার করব আমি কতদিন অতিরিক্ত সময় সেখানে স্পেন্ড করতেছি। আর ইনভেন্টরি সেলটাকে আমি কনসিডার করব যে যত কম সময় আমি এটাকে কাটাচ্ছি বা যতটুকু কম সময় আমার ইনভেন্টরিটা আমার হাতে থেকে কম ইউজ হচ্ছে ততটুকু সময়ের আসলে ভ্যালু কত, ওই সময়টা মাল্টিপ্লাই উইথ দ্য অপরচুনিটি কস্ট। কথা কি বোঝা যাচ্ছে? এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? না বুঝলে বলেন। স্যার বুঝি নাই, আবার বলেন, নেট ডিস্টার্ব দেয়। আচ্ছা, আমি কি বললাম? এনপিভি বের করার সময় স্বর্ণা, এনপিভি বের করার সময় আমার একটা ডিসকাউন্ট রেট লাগে না? জি স্যার। এইখানে ওই ডিসকাউন্ট রেটটাকে আমরা আদর করে বলবো অপরচুনিটি কস্ট। কি বলবো? অপরচুনিটি কস্ট। ফ্যান্টাস্টিক। সেই অপরচুনিটি কস্টটাকে আমরা একবার ইনফ্লোর জন্য কনসিডার করব, একবার আউটফ্লোর জন্য কনসিডার করব, ঠিক না? জি আচ্ছা, স্যার। এবার খেয়াল করেন তো ইনফ্লোর জন্য কখন হয়েছিল? ডিএসওর জন্য, ঠিক না? এবার জি স্যার। যতদিন দেরি, যে সময়টা অতিরিক্ত সময় আমার এই ডিএসওটা কাজে লাগছে সেই অতিরিক্ত সময়কে আমি আমার অপরচুনিটি কস্ট দিয়ে মাল্টিপ্লাই করলে আমি পেয়ে যাব যে আমার কত টাকা বেশি খরচ হচ্ছে। আর ডিআইএইচ এর জন্য আমি পাবো আমার কত টাকা সেভিংস হচ্ছে। সেই অপরচুনিটি কস্টটাকে যখন আমি মানে যে আমার কমতি সময়টা, যে এডিশনাল কমতি সময়টা আমি পাইছি সেটাকে দিয়ে যখন মাল্টিপ্লাই করব আমি তখন পেয়ে যাব আমার সেভিংস কত টাকা হয়েছে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? শিওর? এবার একটু আমার কার্সরটা দিয়ে খেয়াল করেন, এই যে প্রথম পোরশনে আমি বলছি। স্যার সাউন্ড শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? মানে আওয়াজটা কমে গেছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, খেয়াল করে দেখেন প্রথম পোরশনে আমি বলছি যে ইন্টারেস্ট এক্সপেন্ডিচার আসলে বাড়তেছে ডিএসওর কারণে। পরেরটাতে আমি বলতেছি ইন্টারেস্ট এক্সপেন্ডিচার কমতেছে। এখানে বলা আছে অপরচুনিটি কস্টের কথা, এখানে দেখেন এনপিভির কথা বলা আছে। পাইছেন? আমার কার্সরটাকে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা আপনারা এখন পড়লেই দেখবেন আমি এতক্ষণ আপনাদেরকে যে গল্পগুলি বুঝায় বুঝায় বললাম এখানে হুবহু সেম কথাগুলি বলা আছে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার তো? আমি কি এটা রিডিং করে দিতে হবে আপনাদেরকে, না আপনারা রিডিং করতে পারবেন? না স্যার, রিডিং করতে পারবেন তো প্রতীক, অন্তরা? জি স্যার, পারবো। আমার কথা কি বুঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, ফ্যান্টাস্টিক। এবার আসেন আমরা একটু অঙ্কে যাই। আলহামদুলিল্লাহ। দেখেন তো এনপিভির ফর্মুলাটা মনে আছে আপনাদের? সাম অফ সিএফটি ডিভাইডেড বাই 1 প্লাস কে হোল টু দি পাওয়ার টি মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ঠিক না? দেখেন তো এইখানে জাস্ট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা কস্ট অফ গুডস সোল্ড সেটা আগে লিখছে, আর সাম অফ সিএফটি যেটা সেটা পরে লিখছে। কথা কি বোঝা গেছে? যেটা মাইনাস পোরশন মানে আউটফ্লোটা আগে লিখছে, ইনফ্লোটা পরে লিখছে। দেখা যাচ্ছে পেজ 36 এ? পেজ 36 এ ভয় পাওয়ার কিছু নাই, নরমালি এনপিভির ফর্মুলা যা ছিল এখানে তাই। এবার আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, স্যার ওইখানে তো 1 প্লাস আই ছিল বা 1 প্লাস কে ছিল, এখানে দি আই এর নিচে একটা 365 লাগাই দিছে। 365 লাগাইছে না? জি স্যার। এটা কই থেকে আসলো? খেয়াল করেন এখানে এনপিভির সাথেও তো একটা ডি লাগাইছে। জি স্যার। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড এর সাথে একটা ডি লাগাইছে না? এটা হচ্ছে ডেইলি বেসিসে কনসার্ন করতেছে। কি বেসিসে কনসার্ন করতেছে? ডেইলি বেসিস। হ্যাঁ, আপনারা যে আইটা পড়ছিলেন সেটা ছিল ইয়ারলি বেসিসে। আপনি যখন সেটাকে ডেইলি বেসিসে কনসার্ন করবেন সেটার নিচে সেটাকে 365 দিয়ে ভাগ দিবেন। দেখেন তো এই তারা নিচে এটাকে বলে দিছে সিওজি as daily basis cost of goods sold, daily basis sales, আই হচ্ছে annual opportunity cost। আইটা কি? annual opportunity cost। আপনি ভাগ করবেন আপনি ডেইলি কস্ট পেয়ে যাবেন। ডিপিও বলছে ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং, ডিআইএইচ বলছে ডেজ ইনভেন্টরি সেল, ডিএসও বলছে ডেজ সেলস আউটস্ট্যান্ডিং। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। শিওর? জি স্যার। শিওর? ওকে ফাইন। জি স্যার। এবার একটু খেয়াল করে দেখেন ঠিক নিচের অংশে স্টার মার্ক দিয়ে, স্টার মার্কস হয় না, এই অংশটাতে একটা স্টার মার্কস হবে। তারা বলতেছে যে আপনার ডিপিও যদি বাড়ে তাহলে আপনার আউটফ্লোর পরিমাণ কমবে। ডিপিও যদি বাড়ে তাহলে আউটফ্লোর পরিমাণ কি হবে? কমবে। আর ডিএসও যদি বাড়ে
তাইলে আপনার ইনফ্লোর পরিমাণ বলেন, ইনফ্লোর পরিমাণ বাড়বে না কমবে। 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 তাইলে আমি দুইটা জিনিস বুঝলাম ফর্মুলাতে, ডিপিও বাড়লে আউটফ্লো কমবে, ডিএসও বাড়লে ইনফ্লো কমবে। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। ফ্যান্টাস্টিক। এবার দেখেন যে এনপিবিটা আপনি পাইছেন সেটা কি ডেইলি বেসিস এনপিবি, জি স্যার। ঠিক না? এবার একটু খেয়াল করে দেখেন, আপনারা তো আমার কাছে ইনভেস্টমেন্ট কোর্স করছেন না? জি স্যার। আচ্ছা, একটা বন্ড সেটা হচ্ছে পারপিচুইটি, এটার কোনো লিমিটেড লাইফ টাইম নাই, বা একটা শেয়ার সেটা হচ্ছে পারপিচুইটি, সেটার কোনো লিমিটেড লাইফ টাইম নাই। সেটা আপনাকে 10% করে রিটার্ন দেয়। কত পার্সেন্ট করে রিটার্ন দেয়? 10%। 10% করে রিটার্ন দেয়। তার ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, ঠিক না? তার ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। তার ইন্ট্রিনসিক ভ্যালু কত হবে? 100 স্যার 100 নো, স্যার খেয়াল করে দেখেন তো, 1000 ডিভাইডেড বাই 10% হবে না? হ্যাঁ হ্যাঁ 1000 এটাই ডিভাইডেড বাই 10%। অন্তরা ভুলে গেছেন? জি স্যার। হ্যাঁ, তাইলে আপনার ইনভেস্টমেন্টের গ্রেড চেঞ্জ করে দিতে হবে। আমি এখন তাহলে রিকোয়েস্ট করব স্যারকে, স্যার আমি তাকে ওভার গ্রেড দিয়েছি, আমি তাকে ওভার, এই জন্য আমি এখন এ প্লাসের পরিমাণ আস্তে আস্তে কমায় আনবো। ভুলে গেলে তো শিক্ষকের বদনাম। হ্যাঁ স্যার। খেয়াল করে দেখেন, ঠিক এই কাজটাই আমরা, এই ফর্মুলাটাই এখানে ব্যবহার করছি। এবার আমরা ডেইলি বেসিস এনপিভিটাকে আমরা পারপিচুইটিতে নিয়ে আসছি। খেয়াল করে দেখেন ওই ফর্মুলাটা কি ছিল, জাস্ট আমার এনপিভি যে ভ্যালুটা ছিল, যে কুপন পেমেন্টটা আমি পাইতাম সেটাকে ইন্টারেস্ট রেট দিয়ে আমি ভাগ দিতাম, ঠিক না? যে কুপন পেমেন্টটা পাইতাম সেটাকে আমি ইন্টারেস্ট দিয়ে ভাগ দিতাম। এখানে আমার কুপন পেমেন্টটা কি হবে? আমার ডেইলি বেসিসে যেটা এনপিভি সেটাই আমার কুপন পেমেন্ট, এটাই আমার কুপন পেমেন্ট। ইন্টারেস্ট রেট কি? আমার ডেইলি বেসিসের ইন্টারেস্ট, আমার ডেইলি বেসিসের ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট কি সেটা আই হবে না আই বাই 65 হবে, 365 হবে? আই বাই তাহলে আমি কি কুপন রেটটা লিখবো না এনপিভি পার ডেইলি বেসিস যেটা সেটা লিখবো? ডেইলি বেসিস। ডেইলি বেসিস যেটা সেটা লিখব। এবার দেখেন তো এটা কি আদৌ কোনো নতুন ফর্মুলা না এটা আপনারা আগে থেকে জানতেন? আগে থেকে জানতাম। ফ্যান্টাস্টিক। বেসিক যদি শক্ত থাকে, নতুন জিনিস শেখা আপনার জন্য কোনো কষ্ট না। দেখেন এই জিনিস আপনি আগেই পড়ে আসছেন, আমি জাস্ট আপনাকে একটু রিকল করায় দিলাম। এটা আমার পড়াইতে হইতো না, এটা আপনারাই পড়লে পারতেন। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? পড়াশোনার মজাটাই হচ্ছে এটা, বেসিক স্ট্রং থাকলে পড়াশোনার মজাটাই হচ্ছে এটা। এবার দেখেন আমরা নিচে একটা প্রবলেম সলভ করব। ঠিক এখানে একটা প্রবলেম দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম। দেখেন তো, the following example illustrates the impact of shareholders wealth. এখানে ঠিক দ্বিতীয় লাইনে সাপোজ দিয়ে একটা কথা আছে, সাপোজ ডিজি ভিউ পাইছেন? সাপোজ ডিজি ভিউ প্রতীক পাইছেন? জি স্যার পাইছি। জি স্যার পাইছি। এখন আমাদের জুনিয়র ফাইন্যান্সের যে টিচার আছে প্রতীক, সৌরভ সাহা প্রতীক, সে আমাদেরকে কোশ্চেনটা এখন পড়ে বুঝাবে। আপনারা জানেন কিনা জানি না, সৌরভও কিন্তু ফাইন্যান্স পড়ায় এবং সৌরভ খুব ভালো ফাইন্যান্স পড়ায়। সৌরভ কোশ্চেনটা একটু পড়ে আমাদেরকে বাংলায় বুঝায় দিবেন। Suppose that DigiView, a market of digital video disc player, is considering increasing its credit terms from net 30 to net 60. স্টপ, বাংলায় বলেন। বলছে স্যার ডিজিটাল ভিডিও ডিস্ক প্লেয়ার মানে এই কোম্পানিটার কি না, মানে ডিজিটাল ভিডিও ডিস্ক প্লেয়ারের যে মার্কেটটা, তো এটার কি স্যার ইজ কনসিডারিং ইনক্রিজিং ইটস ক্রেডিট টার্মস 30 দিন থেকে 60 দিন 30 দিন পর্যন্ত থেকে 60 দিন বাড়াবে আর কি। তাহলে তার ডিএসও বাড়তেছে, কয় দিন বাড়তেছে? 30 দিন বাড়ছে। এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি স্যার। গৌরহরি আপনি বুঝতে পারছেন? গৌরহরি ক্লাসে নাই? গৌরহরি? হ্যাঁ স্যার, স্যার আমার নেট সমস্যা দিছিল তো একটু স্যার, কথা হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। ওকে ওকে দেন স্যার কি পড়বে? হ্যাঁ আপনি, আমি তো আপনাকে টিচার বানাইছি, এখন আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ। DigiView believes the relaxing of terms would stimulate sales, particularly at the present time when many electronics retailers are financially constrained due to increased competition. আচ্ছা পরে পড়তে থাকেন। তারপর হচ্ছে to evaluate the financial impact of this change in working capital policy, DigiView's financial
analysts need the relevant decision variables that will affect cash flows. হ্যাঁ, সে এখন এই যে আমি একটু আগে যে কাজটা করলাম ইন্ডিভিজুয়ালি অ্যানালিসিস করা শুরু করছে, এবার তারাও কি করতেছে অ্যানালিসিস করতেছে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ওকে, নেক্সট পড়তে থাকেন। Currently, DigiView's daily sales equal 1 lakh and COGS, মানে cost of goods sold, represent 65% of এই sales. লাইনটা দাগায় রাখেন, এই লাইনটা দাগান, এই লাইনটা দাগান। 3 to net 60, এই লাইনটাও দাগান। 3 to net 60 দাগান, সেলস ইকুয়াল sir. 1 লাখ দাগান, কস্ট অফ গুডস সোল্ড 65% দাগান। 65% of sales. ওকে, নেক্সট। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছেন? জি স্যার। শিওর? The ওকে, পড়েন। The fund's credit analysts estimate the aforementioned change in credit terms will lead to a 3% increase in sales. ফ্যান্টাস্টিক। তাহলে আমার সেল বাড়তেছে কত পার্সেন্ট? 10%. দাগায় ফেলেন, এই লাইনটা দাগান। আচ্ছা, পড়েন। DigiView's DIH and DPO will be invariant to the change in policy and equal 40 and 30 days respectively. তাইলে মানে আমি স্যার দুইটাই 40 থেকে 30 days মানে নো কমছে। নো নো নো, ও না, মানে 40 কোম্পানির days হচ্ছে কোম্পানির DIH আর DPO হচ্ছে 30 days. আবার বলেন, বুঝে নাই কেউ। স্যার DIH টা হচ্ছে 40 days আর হুম। DPO টা হচ্ছে 30 days আর কি। আমাকে সাব্বির বলবেন এই পার্টিকুলার কোম্পানির ডিপিও কতদিন, ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং কতদিন? এই পার্টিকুলার কোম্পানির ডেজ পেয়েবল আউটস্ট্যান্ডিং ডিপিও কতদিন? 30 ডেজ। আমাকে রমজান বলবেন এই পার্টিকুলার কোম্পানির ডিআইএইচ কতদিন? 40 days. 40 ডেজ। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। নেক্সট। Further, assume the fund's annual opportunity cost is 10%. মানে ওই বছরে Fantastic. অপরচুনিটি কস্ট 10%, এটাও তো 10%. তার দাগাতে হবে। হ্যাঁ, অবশ্যই। The following exhibits display timelines of the cash flows associated with the present and proposed changes in credit terms respectively. ফ্যান্টাস্টিক। তাহলে আমাকে এবার বের করতে হবে যে 30 দিনের জন্য যেটা সেটা ভালো ছিল না 60 দিনের জন্য যেটা সেটা ভালো ছিল, ঠিক না? তাহলে আমি দুইটার জন্যই এনপিবি বের করব। যেটার এনপিবি বেশি সেটা আমার জন্য ভালো। স্যার এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আসেন এবার আমরা ম্যাথসে যাই। থিওরিটা কি বোঝা গেছে? জি স্যার। এবার দেখবেন যে থিওরি বুঝছেন, ম্যাথ আপনার জন্য পানি ভাত, ম্যাথ আপনার জন্য পানি ভাত। আচ্ছা, খেয়াল করেন তো এনপিবির ফর্মুলাটা কি ছিল? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড 1 লাখের কত পার্সেন্ট ছিল? 65%. তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড কি হবে? কত হবে? 65,000। 65,000। সামনে একটা মাইনাস ছিল না, কারণ কি এটা জি, স্যার। আউটফ্লো। এটা Outflow. কি আউটফ্লো ডিভাইডেড বাই Outflow. 1 প্লাস আই ডিভাইডেড বাই 65। আই কত পার্সেন্ট ছিল? 10%. 10%। এবার বলেন আমার ডিপিও কত ছিল? 30 days। 30 days। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। প্লাস প্লাস সেলস কত ছিল? 1 lakh. 1 লাখ ডিভাইডেড বাই 1 প্লাস আই ডিভাইডেড বাই 365। আই কত ছিল? 10%. মাল্টিপ্লাই উইথ ডিআইএইচ কত ছিল? 40 40 ডেজ প্লাস আমার প্রথমটার জন্য আমি কনসিডার করতেছি, 30 ডেজ এর জন্য আমি কনসিডার করতেছি। 30 ডেজ এর জন্য এনপিবি বের করব, তারপর 60 ডেজ এর জন্য এনপিবি বের করব। তাহলে আমি প্রথমে 30 ডেজ এর জন্য এনপিবি বের করতেছি। ডিএসও কত হবে? ডিএসও কত হবে? নো নো না 30 30 30 থেকে 60 করা হয়েছে না? ও জি। স্যার, জি স্যার। উপরে উপরে 30 লেখা। থেকে 60, ঠিক না? হুম। জি আচ্ছা, স্যার, জি খেয়াল স্যার। করে দেখেন প্রথমটা কি ছিল? ডিআইএইচ এর জন্য ছিল, ঠিক না? পরেরটা কার জন্য ছিল? ডিএসও এর জন্য ছিল। তাইলে ডিআইএইচ তো 40 ঠিক আছে, ডিএসও 30 ডেজ হবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। তাইলে এখন আমি যে এনপিবিটা পাইছি এটা কি পারপেচুয়াল 30 days. এনপিবি না ডেইলি এনপিবি? ডেইলি। ডেইলি ডেইলি। তাহলে পারপেচুয়াল এনপিবি পাইতে হইলে আমাকে কি করতে হবে? ওই যেটা টোটাল বের হয়েছে ওটা দিয়ে ওই ই দিয়ে ডেইলি আই দিয়ে স্যার ডিভাইডেড অপরচুনিটি হবে কস্ট দিয়ে ভাগ। দিয়ে ডেইলি বেসিসে opportunity cost।
তাহলে এতটুকু পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার? জি জি স্যার স্যার। তাহলে আমাকে পরেরটার জন্য বের করতে হবে, ঠিক না? আসেন তাহলে পরেরটা বের করি। যে লেখাগুলি একটু আপনারা পড়বেন, ঠিক আছে? এই লেখাগুলি একটু আপনারা পড়বেন, নিচের যে লেখাগুলি আছে দেখেন তো পরেরটার জন্য কি হচ্ছে। পরেরটার জন্য আমার সেলস কত পার্সেন্ট বাড়ছে? স্যার 3%। তাহলে সেলস যদি আমার 3% বাড়ে, সেই 3% উপরে আমার যে সেলস আসছে সেটার উপরেই তো 65% আমার কস্ট অফ গুডস সোল্ড, ঠিক না? খেয়াল করেন সেলস 1 লাখ ছিল, 3% বাড়ছে, তার মানে 1,03,000 টাকা আমার সেলস হয়েছে, ঠিক না? তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড কি হবে? 1,03,000 টাকা 65%। 65%। কথা কি বোঝা গিয়েছে? জি জি স্যার স্যার। আচ্ছা, তাহলে আমার ডিপিও তো চেঞ্জ হয় নাই, ডিপিও কি চেঞ্জ হয়েছে? না নাই, তাহলে নিচের অংশ আগে যেটা ছিল সেটাই আছে, ঠিক না? জি প্লাস প্লাস নতুন সেলস হচ্ছে কত? 1,03,000 ডিভাইডেড বাই 1 প্লাস এতটুকু অংশ, ঠিক আছে? ডিআইএইচ ঠিক আছে, প্লাস ডিএসও কিন্তু বদলায় গেছে। ডিএসও কারণ 30 দিন থেকে হ্যাঁ কতদিন হয়েছে? 30 থেকে 60 ডেজ বলছে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? হুম। জি স্যার আচ্ছা, তাহলে আমি একটা নতুন এনপিভি পাইলাম। নতুন কি পাইলাম? এনপিভি আচ্ছা, এখন সেটা কি ডেইলি বেসিস না পারপিচুইটি বেসিস? ডেইলি বেসিস। ডেইলি বেসিস। তাহলে সেটাকে কি আমি পারপিচুইটি বেসিস কনসিডার করতে পারবো? জি স্যার। জি স্যার। এবার দেখেন তো দুইটা এনপিভির ভিতরে কোনটা বড়? প্রপোজ যেটা সেটা বড় না প্রিভিয়াসটা বড়? স্যার প্রপোজড যেটা। প্রপোজটা বড়। আচ্ছা, এনপিভি বেশি হইলে প্রজেক্ট অ্যাকসেপ্ট করবেন না এনপিভি ছোট হইলে প্রজেক্ট অ্যাকসেপ্ট করবেন? বেশি হইলে অ্যাকসেপ্ট করব। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। তাহলে কি আমি নতুন প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব? অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করব। বুঝি নাই, অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন? স্যার অ্যাকসেপ্ট করব না। আমাকে কে যেন বললো রিজেক্ট করবেন, কে বলছেন এটা? অন্তরা, অন্তরা কুন্ডু, আপনি কি অ্যাকসেপ্ট বলছেন না রিজেক্ট বলছেন? স্যার অ্যাকসেপ্ট বলছে, এটা তো বেশি প্রপোজটা। এখন আমি যদি বলি আমার নতুন প্রজেক্টটা বা প্রপোজ প্রজেক্টটা আমাকে কত টাকার বেনিফিট দিচ্ছে সেটা কি বের করা যাবে? জি স্যার। জি স্যার। এডিশনাল বেনিফিট কত টাকা দিচ্ছে? প্রপোজ থেকে প্রিভিয়াসটা আমি বাদ দিয়ে দিব। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? বাদ দিব স্যার। আচ্ছা, ফ্যান্টাস্টিক। জি স্যার। এবার একটু খেয়াল করে দেখেন, এই যে আমি ফর্মুলাটা ব্যবহার করব, এটার তিনটা অ্যাজাম্পশন আছে। কয়টা অ্যাজাম্পশন আছে? তিনটা। এক নাম্বার অ্যাজাম্পশনটা হচ্ছে অপরচুনিটি কস্ট। এক নাম্বার অ্যাজাম্পশনটা কি? অপরচুনিটি কস্ট যেটা হচ্ছে যে আমি এক্সটার্নাল ফাইন্যান্সিং সোর্স থেকে যে অপরচুনিটি কস্টটা পাচ্ছি সেটা যে সব সময় অ্যাকুরেট হবে সেটা নাও হইতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? সেটা সব সময় নাও হইতে পারে। দুই নাম্বার খেয়াল করে দেখেন, এই যে এখানে লেখা আছে অপরচুনিটি কস্ট, আমি এক নাম্বার দিয়ে লেখা রাখছি। লেখা দেখা গেছে? কার্সরটা দেখা গিয়েছে? এবার আসেন দুই নাম্বার প্রবলেমটা বলতেছে another model of assumption is warrant attention if cash flow effect associated change in working capital policy will not last indefinitely. আমি ধরে নিতেছি পারপিচুইটি মানে কি, এটা সারা জীবন চলবে, ঠিক না? এখন প্রজেক্ট কি সারা জীবন আপনাকে একই রকম বেনিফিট দিবে? প্রজেক্ট সারা জীবন কি আপনাকে একই রকম বেনিফিট দিবে? না স্যার। তার মানে আমরা তো ধরে নিছি এই অ্যাজাম্পশনটাও আসলে বাস্তবে ঠিক না। তিন নাম্বার কথা বলতেছে lastly great care should be used when selecting the growth in sales used to calculate NPV, different NPV. এবার একটু খেয়াল করেন, এই যে আমি ধরে নিতেছি যে 30 দিন করে বাড়াইলে আমার 3% করে বাড়াবে, সব সময় কি 3% বাড়বে? তার মানে এই জিনিসগুলি আমরা ধারণা করতেছি, সেটা বাস্তবে কিন্তু সত্য নাও হইতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? আমি তিনটা পাইলাম যে অপরচুনিটি কস্ট যেটা সেটা এক্সাক্ট ধরাটা ডিফিকাল্ট। দুই নাম্বার আমি বললাম যে আমার ক্যাশ ফ্লো গুলি যেটা পারপিচুইটিতে আমি বলতেছি সেটা সব সময়ের জন্য মানে ইনফিনিটি টাইমের জন্য নাও হইতে পারে। আরেকটা হচ্ছে আমি যে এস্টিমেটেড সেলস গ্রোথ বললাম সেই সেলস গ্রোথটা এক্সাক্ট বা বাস্তবে এক্সাক্ট ফিগার নাও আসতে পারে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এই চ্যাপ্টার এখানেই শেষ।
কথা কি বোঝা গিয়েছে? স্যার হ্যাঁ বলেন। স্যার তিনটা ওই পয়েন্ট যে আবার বলবেন। প্রথম অ্যাজাম্পশনটা জানি কি বললেন, অপরচুনিটি কস্ট আরেকটু। Opportunity আমি cost. বলতেছি, খেয়াল করেন, আমি একটু পড়ি তাহলে আপনারা শুনেন, আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। ওকে The স্যার। first assumption involves the opportunity cost associated with the internal funds used to finance in cash conversion period. তাহলে প্রথম অ্যাজাম্পশনটা কি ছিল? অপরচুনিটি কস্ট, যেটা ইন্টারনাল ফান্ড হিসাবে ব্যবহৃত হচ্ছে। ম্যানেজমেন্ট ফেসেস এ ডাইলেমা ইন ইভালুয়েটিং শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিসিশন with the firm's overall opportunity cost, commonly referred as the weighted average cost of capital, or with the rate of return earned on cash short term investment. তারপরে তারা কি বলছে যে ম্যানেজমেন্ট এখানে কস্ট অফ ক্যাপিটাল কোনটা ইউজ করবে? এই যে আমি বললাম অপরচুনিটি কস্ট, এটা সে কোনটা ইউজ করবে? কখনো কখনো সে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইউজ করে, কখনো কখনো সে যে রিটার্ন আসবে সেই রিটার্নটাকে কনসিডার করে। তার মানে এক্সাক্ট অপরচুনিটি কস্ট আপনি কোনটা ধরবেন সেটা একটা ডাইলেমা। কথা কি বুঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ। এবার একটু আসেন আমরা পেছনের দিকে কোশ্চেন গুলি দেখি। দেখেন তো কোশ্চেন গুলি পেজ 40 তে কয়েকটা কোশ্চেন আছে, এগুলি পারা যাবে কিনা? হোয়াট ইজ লিকুইডিটি? পারা যাবে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন তো, এখানে পেজ 41 এ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে। পেজ 40 এবং 41 এ 7টা কোশ্চেন দেওয়া আছে, 7টা কোশ্চেনই আপনারা পারবেন। লাস্টেরটা পারবেন না, 7 নাম্বার কোশ্চেনটা ছাড়া বাকি সবগুলি পারবেন। 7 নাম্বারটা ছাড়া বাকি সবগুলা পারবেন। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, এবার একটু দেখেন তো 41 এবং 42 পেজে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। হ্যাঁ পারা যাবে প্রবলেমগুলি? একটু খেয়াল করেন তো। পারা যাবে? একটু স্যার দেখে নিন স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার 1 নাম্বারটা পারা যাবে, 2 নাম্বারটা স্যার একটু এখানে যে বলছে এই নাম্বার কোশ্চেনটা যে হোয়াট ইমপ্যাক্ট ডাজ দিস ট্রানজাকশন হ্যাভ অন দ্য ফান্ডস কারেন্ট রেশিও ইফ দ্য ইনিশিয়াল কারেন্ট রেশিও ইকুয়াল 1। এখানে স্যার আমার প্রথমে কারেন্ট রেশিওটা বের করে তারপর বলছে যে যদি আমার ইমপ্যাক্ট দেখতে হবে। আমি একটা impact কথা দেখতে- বলেছিলাম যে আপনার কারেন্ট রেশিও প্রথমে ছিল 1.5, তখন আপনার ডেপ্ট মানে $50 একটা ডেপ্ট ছিল। এখন আপনি ডেপ্টটা পরিশোধ করে দিবেন, তাহলে কি আপনার কারেন্ট রেশিও চেঞ্জ হবে না? সেম জিনিস, ওইটাই তো বলছে এটা। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা দেখেন তো পারা যাবে কিনা। জি স্যার পারবো। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেনটা 4 এর ই বাদ, সেনসিটিভিটি যেহেতু আমি পড়াই নাই, সেনসিটিভিটি বাদ, ডি পর্যন্ত দেখেন। না ডিও না, সি পর্যন্ত দেখেন, এ বি সি পর্যন্ত দেখবেন। স্যার ওই যে 3 সরি স্যার, মানে 3 এর এ নাম্বারটা দেখছি স্যার পারা যাবে, কিন্তু স্যার বি নাম্বারটা কিভাবে করব আচ্ছা স্যার? বলি, the implied reduced financing cost of receivables held, আচ্ছা assume the borrowing আমার বাসায় না মোবাইল বাজতেছে কার? 2 নাম্বার বলতেছে the implied reduced financing cost of receivables held 2.5%। খেয়াল করে দেখেন এখানে মানে রিসিভেবল কস্ট কত ছিল কোশ্চেনটাতে? খেয়াল করে দেখেন তো 2 নাম্বার কোশ্চেনটাতে, সরি 3 নাম্বার কোশ্চেনটাতে আপনার যে রিসিভেবল কস্ট কত ধরে করছিলেন? না তারা তো কিছু দেয় নাই, দ্য ডলার চেঞ্জ ইন রিসিভেবল। আচ্ছা খেয়াল করে দেখেন, একটু আগে আমি যে কথাটা বললাম যে আপনার যে রিসিভেবল পিরিয়ডটা ডেফার করবেন সেটার জন্য আপনি এডিশনাল একটা কস্ট কনসিডার করবেন। সহজ কথা, একটা কস্ট কনসিডার করবেন। সেই কস্টটা কত পার্সেন্ট? 2.5%। এখন যদি 30 দিন হয়, ওই 30 দিনের জন্য আপনি 2.5% একটা কস্ট কনসিডার করবেন। কথা কি বোঝা গিয়েছে?
আচ্ছা দেখেন তো 4 নাম্বার কোশ্চেনটা পারা যাবে কিনা। 4 এর ডি পর্যন্ত দেখবেন। ই না, পারা যাবে? একটু দেখেন ভালো করে পড়া, তারপর আমাকে জানান। এমন 4 নাম্বারটা স্যার অনেক কঠিন লাগতেছে। আচ্ছা ঠিক আছে, 4 নাম্বার আমি বাদ দিলাম, কিন্তু 3 পর্যন্ত তো পারা যাবে। 3 পর্যন্ত পারা যাবে। 4 নাম্বার অঙ্ক হচ্ছে এইমাত্র আমরা যে অঙ্কটা করলাম সেটাই 4 নাম্বার অঙ্ক। এইমাত্র আমরা যেটা করলাম সেটাই 4 নাম্বার অঙ্ক। আচ্ছা 3 পর্যন্ত কি পারা যাবে? জি স্যার। তাহলে 3 পর্যন্ত হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। 3 পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্ট। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? স্যার ম্যাথ স্যার জি 1 স্যার 2 3 4 এর আর 4 এর ডি পর্যন্ত নাকি? না, 1 2 3 পর্যন্ত দিয়েছি। আচ্ছা 1 2 3 পর্যন্ত দিয়েছি, 4 দেই নাই। আচ্ছা 3 পর্যন্ত কি পারবেন? জি স্যার। তাইলে এই 3 পর্যন্ত কোশ্চেনগুলি টাইপ করে আজকে আমাকে একটু মেইল করে দিবেন। আজকে অথবা কালকে আমাকে মেইল করে দিবেন। তাহলে কি এখন ছুটি স্যার? আচ্ছা আমি কি ছুটি বলছি? কে পাঠাবেন? গৌরহরি পাঠাবেন না আমাকে সৌরভ পাঠাবেন? না গৌরহরি আর সৌরভ কি সব আচ্ছা গৌরহরি পাঠাবেন? জি স্যার। আচ্ছা তাহলে আপনারা আমি কিন্তু এখনো অ্যাসাইনমেন্ট গুলি আপলোড করি নাই। করেছি? না স্যার। কারণ আমাদের যে নতুন ইমেল অ্যাড্রেসটা দিয়েছে ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদেরকে আবার আরেকটা গ্লোবাল ক্লাসরুমের স্লট খুলতে হবে। তো সমস্ত জিনিসগুলি আবার আমাদের সেখানে ট্রান্সফার করতে হবে। তো আপনাদের অ্যাসাইনমেন্ট গুলি তো সেখানে দিতেই হবে। বুঝতে পারছি? আপনারা যেটা করবেন অ্যাসাইনমেন্ট গুলি এখনই করে রাখেন, যাতে আমি অ্যাসাইনমেন্ট যখনই আপনাকে দিব আপনি দিলে সাথে সাথে জমা দিয়ে দিতে পারেন। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আপনারা ফার্স্ট চ্যাপ্টারের অ্যাসাইনমেন্ট জানেন, সেকেন্ড চ্যাপ্টারের অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিয়েছি, ঠিক না? সো আপনারা অ্যাসাইনমেন্ট করে রেডি করে রাখেন, রেডি করে তখন আমাকে সেখানে জমা দিয়ে দিবেন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট জমা দিবেন কিভাবে? অ্যাসাইনমেন্ট জমা দিবেন কিভাবে? হাতে প্রথমে লিখে দেন, অ্যাসাইনমেন্টটা হাতে লিখবেন, লিখে ছবি তুলবেন, তুলে এই হ্যাঁ পিডিএফ করবেন। পিডিএফ করে সেটা ওই যে এমএস ওয়ার্ড এর ফরম্যাটে যায়, জাস্ট আপনারা ছবি মতো পেস্ট করে করে একটা পিডিএফ ফরম্যাট বানায়া তখন আমাকে দিয়ে দিবেন। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ এমএস ওয়ার্ড এর একটা ফাইলে যাবেন, যে ছবিগুলি পেস্ট করবেন, পেস্ট করে একটা ফাইল বানায়া সেটাকে পিডিএফ করবেন, করে তারপর আমাকে দিবেন। কথা কি বোঝা গেছে? জি স্যার। সুমিত সাহা কি আছে? সুমিত সাহা ক্লাসে আছে? স্যার ছিল তো একটু আগে স্যার। হ্যাঁ সুমিত এখন নাই স্যার। সাহা ছিল ক্লাসে, হয়তো কোনো কারণে এই কারণে লেফট করেছে। সুমিত সাহা অলরেডি আমাকে মেইল করে দিয়েছে আমার নরমাল মেইল অ্যাড্রেসে, তো সেটাকে আমি কাউন্ট করতে পারবো? নো। কথা কি বোঝা গিয়েছে? এখন সে তো বলবে স্যার আমি আপনাকে পাঠাইছি, ওইটা তো আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। পারবো? জি না তো স্যার। আপনারা তাকে আপনারা তাকে একটু এটা বলে দিবেন। আমরা একটু রোল কলটা করে নেই। রিদওয়ানু সাদিয়া আছে, জাকিয়া ইয়াসমিন আছে, সাব্বির আছে, অন্তরা কুন্দ আছে, সুমিত ছিল, মেহেদি আছে, স্বর্ণা আছে, রমজান আছে, প্রতীক আছে, নন্দকিশোর আছে, অভিজিৎ আছে, গৌরহরি আছে, আজিজুল্লাহ কি আছে? ও ক্লাস করছিল, আসছিল স্যার, আবার মাঝখানে চলে গেছে স্যার। হ্যাঁ বুঝতে পারছি। আজকে আমার 100% অ্যাটেন্ডেন্স আছে।
Connection disturb. অনেকদিন পর 100% স্যার। ক্লাস কি বোঝা গিয়েছে তো? জি স্যার। ক্লাস বুঝতে কোনো কষ্ট হয়েছে? না স্যার। মেহেদি হাসান বাবু সে অনলাইনে আমি তাকে পাই নাই, সে আদৌ ক্লাসে আছে কিনা আমি জানি না। স্যার আছি তো স্যার। তাহলে আপনি ভিডিওতে আসতেছেন না কেন? স্যার আমার ফোন ক্যামেরাটা ভালো না স্যার, মানে একটু আমার ভাগি নাই স্যার, মানে এইটাই হোক রে ভাই, আপনারা আসতে বলছি, আপনার ভালো খারাপ এনে তো শুটিং হয় না যে স্যার আপনাকে ভালো আসে না তো করে স্যার, এই যে দেখেন স্যার ও আসেই না। আচ্ছা আসে না। ঠিক আছে, এটা গেল 1 নাম্বার কথা। আর ক্লাস মিস করতেছেন কেন? সাব্বির আজকে প্রথম ক্লাসে আসছে, মেহেদি অনেকদিন পরে ক্লাসে আসছে, নন্দকিশোর মনে হয় আজকে ফার্স্ট অথবা সেকেন্ড টাইম ক্লাসে আসছে, স্যার এরকম কেন? ফার্স্ট হ্যাঁ কেন First. কেন জি স্যার, ফার্স্ট ক্লাস। কেন? আমি ফার্স্ট ক্লাস করছিলাম। শুনেন ভাই, আপনার যদি অ্যাটেন্ডেন্সে ঘাপলা থাকে, অ্যাটেন্ডেন্স যদি আপনার কম থাকে, আপনার গ্রেড সিভিয়ারলি ইমপ্যাক্ট হবে। জি স্যার, আজকে নাজমুল আমি স্যার একদম বলছে। স্ট্রেট বলে দিলাম যে যদি আপনার অ্যাটেন্ডেন্স কম থাকে, আপনার গ্রেড সিভিয়ারলি এফেক্টেড হবে। আপনি এটা বলতে পারবেন না একই স্যার আমারও অ্যাসাইনমেন্ট সেম হয়েছে না, অ্যাটেন্ডেন্স কম থাকলে আমি আপনাকে আন্ডারগ্রেড করব, একদম সহজ কথা। আমার কোর্স করতে হলে আপনাকে ক্লাসে প্রেজেন্ট থাকা তারপরে ক্লাস করতে হবে, এটার কোনো সাবস্টিটিউট নাই। আমার একটা ক্লাস মিস হয় নাই স্যার। এটার কোনো সাবস্টিটিউট নাই, আপনার অ্যাটেন্ডেন্স থাকতে হবে, সোজা কথা। কথা কি বুঝাতে পারছি? প্লিজ ক্লাস মিস করবেন না, প্লিজ ক্লাস মিস করবেন না। আর ক্লাস যেগুলি মিস করে ফেলছেন আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি। হ্যাঁ, গুগল মিটে ক্লাস নিলে তো আর ইউটিউবে আপলোড করার দরকার হয় না, সেটা অটোমেটিক্যালি মনে হয় গুগল ড্রাইভে সেভ হয়ে যায়। সেভ হয়ে গেলে তখন আপনারা ওইখান থেকে লিংক নিয়ে নিতে পারবেন, দেওয়া যাবে, ওটা একটা সুবিধা আছে। তো আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে ডে আফটার টুমরো, নাকি মঙ্গলবার দিন। জি স্যার স্যার। মঙ্গলবার থেকে কি স্যার আমরা গুগল মিটে ক্লাস করব? আমি জানাই দিব। গুগল মিটে স্যার অনেক হ্যাঁ, সুবিধা, মানে ক্লিয়ার অনেক সুবিধা প্রিমিয়াম স্যার, মানে খুব জাকানাকা অনেক। হ্যাঁ ইনশাআল্লাহ আমাদেরকে গুগল মিটে যেতে হবে, এটার কোনো সাবস্টিটিউট নাই। ইউনিভার্সিটির পলিসি যেহেতু এটাতে আমাদের যেতে হবে। কথা কি বুঝাতে পারছি? জি স্যার। তো আমরা এটাতে যাব ইনশাআল্লাহ, নেক্সট ক্লাস থেকেই যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। হ্যালো স্যার। পর্যন্ত ভালো স্যার থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমার স্যার কারেন্ট চলে গেছে। হ্যাঁ আমি দিয়েছি, আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়েছি। ধন্যবাদ স্যার, আমি শুনছি। আর সুমিত শুনেন, সুমিত জি স্যার। সুমিত আপনি আমাকে অ্যাসাইনমেন্টটা পাঠিয়েছেন আমার পার্সোনাল মেইলে তো অ্যাসাইনমেন্ট পাঠানো যাবে না। আমি গুগল ক্লাসরুমে যখন আপলোড দিব তখন আপনারা ওটা সাবমিট করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে ওকে। স্যার আজই হলো মাঝখানে সমস্যা হয়েছিল, পরে চলে গেছে। দিয়েছি। আচ্ছা স্যার।